গুড মর্নিং ফ্রম কোচি। আজকে আমাদের ট্রিপের ডে 2 আর এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্লগটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। আমি ব্রেকফাস্ট বিশাল মেনু তোমাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে কর্নফ্লেক্স, দু ধরনের জুস, টি, কফি। আর সাউথ ইন্ডিয়াতে এসেছি বলে সাউথ ইন্ডিয়ান খাবার তো থাকবে, ইডলি, ভাড়া, দোসা, আপ্পাম সবই আছে। ডিনারের মতন ব্রেকফাস্টও প্রচুর অপশনস, কিন্তু বেশিরভাগটাই সাউথ ইন্ডিয়ান ফুড। চানা মশালা আর পরোটাও আছে। যাদের আমার মতন এইসব খাওয়ার পছন্দ না তাদের জন্য অন্য অপশনসও আছে, যেরকম চিকেন সসেজেস আর প্যানকেকস। আর এই দেখো ওয়াটারমেলন, পাপায়া, ভেজ স্প্রিং রোল, মাফিনস, অনেক কিছুই আছে। এখানে খাওয়ারের টেস্ট খুবই ভালো আর প্রচুর অপশনস আছে, সো খাওয়া নিয়ে তো কোনো কমপ্লেন্টস নেই। আমরা এখন রেডি হচ্ছি, কোচি হোটেল থেকে চেক আউট করবো একটু পরেই রেডি হয়ে নিয়ে। তারপরে আজকে আমাদের ফোর্ট কোচি ঘোরা আছে। It was a lovely stay here. আগের দিনের ব্লগে কলকাতা টু কোচি এর প্লেনের জার্নিটা তোমাদের দেখিয়েছি, অবশ্যই চেক করো। কালকে তো কোথাও সেরকম ঘুরিনি, সো আজকে থেকেই ট্রিপটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, তো দেখতে থাকো। আমাদের কোচির হোটেলটা খুবই ভালো ছিল, খুবই ভালো হসপিটালিটি আর খাওয়ারও ভীষণ ভালো। তাই তোমরা কোচিতে ঘুরতে আসলে আবাদ প্লাজা কি আবাদ এট্রিয়ামে থাকতে পারো। আমাদের আজকের প্রথম স্টপ একদম হার্ট অফ দ্য সিটিতে। আমরা এখন এসেছি মারিন ড্রাইভে। সো আমার পেছনেই দেখতে পাচ্ছ, ইটস আ বিউটিফুল প্লেস, খুব কাম অ্যান্ড ইউ ক্যান রিল্যাক্স হিয়ার ইন নেচার। নামটা দেখে তো আমিও কনফিউজড ছিলাম যে মারিন ড্রাইভ তো মুম্বাইতে আছে, কোচিতে আবার কোথা থেকে চলে আসলো। যাই হোক, এইটা হচ্ছে কোচির মারিন ড্রাইভ আর এই জলটা ব্যাক ওয়াটার্স, লোকালসদের ফেভারিট হ্যাং আউট প্লেস। দিনের বেলায় এত সুন্দর, সো বিকেলবেলা তো বুঝতেই পারছো ঠান্ডা হাওয়া, আর সাথে পাশে প্রচুর খাওয়ার দোকান আছে, শপিং মলস আছে। ট্যুরিস্টদের জন্য এখানকার বোটিং রেকমেন্ডেড। শেয়ারিং এ গেলে 200 কি 250 করে পড়বে পার হেড, আর যদি বড় বোট ভাড়া করো মানে 8 জনের তাহলে 1200 করে পড়বে পার আওয়ার, আর না হলে 450 রুপিস পড়বে ছোট বোট পার আওয়ার। আমাদের হাতে সময় নেই তাই আর আমরা বোটিং করছি না, কিন্তু তোমরা যদি কোচিতে থাকো তাহলে এটা করতেই পারো। আমাদের নেক্সট স্টপ, আজকের ব্লগের হাইলাইট হচ্ছে ফোর্ট কোচি। ফোর্ট কোচি ভালোভাবে ঘোরার জন্য হাতে পুরো একদিন সময় নিয়ে বেরোলে ভালো হয়, আর না হলে ওখানেই এক রাত্রি থেকে গেলে বেস্ট। আমাদের বেরোতে তো আজকে লেটই হয়ে গেছে, কারণ আমরা দুপুর 2টোর পর হোটেল থেকে চেক আউট করেছি, প্লাস আজকে আমাদের আথিরাপল্লি যাওয়া আছে। তাই আমাদের ড্রাইভার দাদা বহুত তাড়া লাগাচ্ছিল, বলছিল যে আজকে ফোর্ট কোচি যাবেই না। আমরা এখন ফোর্ট কোচিতে যাচ্ছি, তার জন্য আমাদের ফোর্ট কোচিতে যাওয়ার জন্য ডিরেক্ট রাস্তা নেই, আমাদের গাড়িটা ফেরিতে করে যাবে। ফোর্ট কোচি যাওয়ার জন্য আমাদের ফেরিতে করে যেতে হবে, এইটা আমার জানা ছিল না। এখানে এসে দেখলাম ফেরির জন্য টিকিট কাটছে, বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ফেরিতে আমরা গাড়ির মধ্যে বসেই যেতে পারবো। গাড়ি ছাড়াও তোমরা ফেরিতে দাঁড়িয়ে যেতে পারো, তার জন্য 10 রুপিজের টিকিট কাটতে হবে। গাড়ির জন্য টিকিটের দাম 60 কি 70 টাকা, আর এই পুরো জার্নিটা মাত্র 7 মিনিটের। আমরা গাড়িতে বসে আছি, বাট we are crossing the river on a ferry. এই এক্সপেরিয়েন্সটা কিন্তু ফার্স্ট টাইম হলো, বেশ মজা লাগছে, অন্যরকম। আমার কোনো ধারণা ছিল না যে এরকম ভাবে গাড়িতে বসেও ব্যাক ওয়াটার্স ক্রস করা যায়, তাই আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো বুঝতেই পারছো। বেশ ইন্টারেস্টিং ব্যাপার, কারণ গাড়ি তো আছে, তার সাথে প্রচুর মোটর বাইকস আর সাইকেলস, একটু বেশি 2 হুইলার্স দেখতে পাচ্ছি আমি এখানে। ফেরিতে 7 মিনিটের জার্নির পর আমরা পৌঁছে গেলাম ফোর্ট কোচি। এখানে দেখার মতন তো অনেক জিনিস আছে, পুরো একটা লম্বা লিস্ট অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে, আর সেগুলো ভালোভাবে এক্সপ্লোর করার জন্য এখানে 1 কি 2 রাত্রি থাকাই যায়। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট বেশ অন্যরকম সুন্দর। আমার তো প্রত্যেকটা কর্নারে মনে হচ্ছে গিয়ে একটু ছবি তুলি। এখানকার ঘর বাড়ির আর্কিটেকচার দেখে মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার বাইরে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছি। সেন্ট ফ্রান্সিস চার্চ আজকে বন্ধ, কারণ কি মানডে টু ফ্রাইডে খালি ওপেন এটা ফর টুরিস্টস। সেন্ট ফ্রান্সিস চার্চ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চেস। বন্ধ থাকাতে ভেতরটা দেখতে পারলাম না। তো চলো আমাদের নেক্সট স্টপ ইন্ডিয়ান নেভাল ম্যারিটাইম মিউজিয়াম ঘুরে দেখি।
মিউজিয়ামের এন্ট্রি ফি বড়দের 50 আর বাচ্চাদের 25। সোমবার দিন মিউজিয়াম বন্ধ থাকে। আজকে শনিবার, তো ভালো হয়েছে আমরা খোলা পেয়েছি, কারণ চার্চ তো বন্ধ ছিল। তো এক এক দিন এক একটা জায়গা খোলা তো বন্ধ, তাই জন্যই বারে বারে বলছি ফোর্ট কোচি ভালোভাবে এক্সপ্লোর করতে হলে এখানে থাকতে হবে। ইন্ডিয়ান নেভিকে ডেডিকেট করে বানানো হয়েছে এই মিউজিয়াম। বিভিন্ন ধরনের গানস, মিসাইলস, রকেট লঞ্চার, রাডার, যেগুলো ইন্ডিয়ান নেভি যুদ্ধের সময় ইউজ করেছিল সেগুলোই এখানে ডিসপ্লে করা আছে। লন এরিয়াতে ডিকমিশনড সিকিং হেলিকপ্টারের মডেলও রাখা আছে। হেলিকপ্টারের পাশে একটা পুরনো জাহাজেরও মডেল দেখতে পেলাম। 1938-এ ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্রিটিশার্সরা দুটো বাঙ্কার্স বানিয়েছিল। আমরা এখন সেই বাঙ্কার্সের ভেতরেই দাঁড়িয়ে আছি। 2001 সালে বাঙ্কারগুলোকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। বেশ ইন্টারেস্টিং লাগছে, তবে এখানে কোনো গাইড নেই। গাইড থাকলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। আগেকার দিনে যুদ্ধের জাহাজের মিনিয়েচার ভার্সন রেখেছে এখানে। বেশ ডিটেইলড স্ট্রাকচার বানিয়েছে, ইন্টারেস্টিং। আমরা এখন আর একটা বাঙ্কারে ঢুকছি। আগের বাঙ্কারটাতে ইন্ডিয়ান নেভির হিস্ট্রি ব্যাপারে সব ছিল, আর এই বাঙ্কারটাতে তোমরা দেখতে পাবে কেরালার ম্যারিটাইম হিস্ট্রি। 3D ছবি আর স্ট্যাচু দিয়ে ভাস্কো দা গামার গল্পটা এখানে বানিয়ে রেখেছে। ভ্যাক্স মিউজিয়ামের ভ্যাক্স স্ট্যাচুর মতন লাগছে এগুলো। আমার তো বেশ ভালোই লাগলো, তোমরাও এখানে অবশ্যই এসো। মিউজিয়ামের থেকে একটু দূরেই পড়বে ফোর্ট কোচি বিচ। যে কোনো বিচই খুব সুন্দর হয় স্বাভাবিক, কিন্তু এই বিচটা আরো বেশি সুন্দর লাগছে কারণ বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে আর বালিটাও অন্যরকম। সন্ধ্যাবেলা এখানে বসে আইসক্রিম খেতে খেতে ভালোই কিন্তু টাইম পার করা যায়। ফোর্ট কোচির সব টুরিস্ট স্পটসগুলো কাছাকাছি, খুব একটা বেশি দূরে না, তাই জন্য তোমাদের যদি গাড়ি না থাকে কোনো প্রবলেম হবে না, কারণ আমি যা দেখছি এখানে পায়ে হেঁটে ঘোরাটাই বেস্ট হবে। তাছাড়া অটো আছে, অটো ভাড়া করে সারাদিন তোমরা ঘুরতে পারো। চাইনিজ ফিশিং নেটটা একটা দেখার জিনিস এখানে। আমি তো মাছ ধরা দেখলাম না, কিন্তু ফিশিং নেটের সাথে ছবি তুলতে বললো পার হেড 100 রুপিস, তাই ওখান থেকে পালিয়ে চলে আসলাম। বিচের পাশে দেখো কত রকমের জিনিস বিক্রি করছে, যেরকম আমাদের পুরী সি বিচে হয় ওরকমই। বাচ্চাদের সিঙ্গিং কম্পিটিশনও চলছে। ফোর্ট কোচিতে ঘোরার মতন আরো অনেক মিউজিয়াম, চার্চেস, প্যালেস অনেক কিছুই আছে। সময়ের অভাবে আমরা সব জায়গায় ঘুরতে পারলাম না, তবে এখান থেকে বেরোনোর আগে ফোর্ট কোচির অ্যাস্থেটিক স্ট্রিটস যেগুলো সোশ্যাল মিডিয়াতে ফেমাস সেগুলো তোমাদের দেখায়। কত সুন্দর সুন্দর ওয়াল আর্ট দেখো। এই গলিগুলোতে জামা কাপড়েরও দোকান আছে, কিন্তু খুবই ওভার প্রাইসড। এই প্রিন্সেস স্ট্রিটটা ইনস্টাগ্রামে তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো তোমাদেরকে আমি বলছিলাম যে এখানকার বাড়িগুলো দেখে মনে হচ্ছিল কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এসেছি। তোমরা দেখতেই পারছো আর্কিটেকচারটা একদমই আলাদা, কারণ এগুলো ডাচ, পর্তুগিজ, ব্রিটিশার্সদের তৈরি করা বাড়ি, যেগুলো এখন হোটেলস আর রেস্টুরেন্টস হয়ে গেছে। এখানে খুবই সুন্দর সুন্দর ক্যাফেজ আছে। আর একবার আসতে হবে, শুধুমাত্র ফোর্ট কোচি আসার প্ল্যান করব। এখানে এসে 2 দিন থেকে ভালোভাবে এক্সপ্লোর করতে হবে। তো আমাদের ফোর্ট কোচি ঘোরা হয়ে গেল, আবার সেই ফেরিতে করেই ফিরতে হবে। আমার কিন্তু এই গাড়ির মধ্যে বসে ফেরিতে করে যাওয়ার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি যাওয়ার সময়ও যেরকম এক্সাইটেড ছিলাম, ফেরার সময়ও ঠিক অতটাই এক্সাইটেড। ফোর্ট কোচি যাওয়ার জেটিতে ওয়াটার মেট্রো স্টেশন আছে, তবে ওয়াটার মেট্রো করে তোমরা ডাইরেক্টলি ফোর্ট কোচি অবধি যেতে পারবে না, সেই ফেরিতে করেই যেতে হবে। ওয়াটার মেট্রো সেটা আবার কি তোমরা যারা জানো না তাদেরকে বলি। কোচিতে ইন্ডিয়ার প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছে 2023 সাল থেকে। ওয়াটার মেট্রো হচ্ছে একটা ফেরি যেটার ভেতরটা পুরো মেট্রোর মতন দেখতে। 20 রুপিস করে টিকিট আর 38টা মেট্রো স্টেশন আছে। আমি তো ওয়াটার মেট্রো চড়ার সুযোগটা পেলাম না এবার, তাই ভ্লগে তোমাদের দেখাতে পারলাম না, বাট নেক্সট ট্রিপে অবশ্যই চড়বো। আমরা এখন আথিরাপাল্লি যাচ্ছি। কোচি থেকে আথিরাপাল্লি পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগবে, তো বেশ লম্বা জার্নি। তো আমাদের সাথে সাথে তোমরাও কেরালার রাস্তায় সুন্দর জার্নি এনজয় করো। তো আমরা রাস্তায় একটা রেস্টুরেন্টে নামলাম।
দুপুরবেলা তো সেরকম ভারী কিছু খাওয়া হয়নি, তো এখন আমরা শাওয়ারমা খাবো। কলকাতাতে ভালো শাওয়ারমা রোল পাওয়া যায় না, ট্রাস্ট মি। মাত্র 100 রুপিসে এত ভালো এত টেস্টি শাওয়ারমা রোল আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম। আর সাথে নিয়েছি আলফাহাম, এটা অনেকটা তন্দুরি চিকেনের মতন খেতে, বাট এই দুটো আইটেমই আরবিক ফুড। কেরালাতে আরবিক কুজিন খুবই ভালো, সস্তায় খুবই টেস্টি আরবিক খাবার পাওয়া যায় এখানে। কারণ কলকাতায় 200 কি 250 রুপিসের শাওয়ারমা রোল পাওয়া যায়, সাইজটা খুবই ছোট, এর পুরো হাফ, আর টেস্টও এমন কিছু ভালো না। যাই হোক, আমরা প্রায় আথিরাপল্লির কাছাকাছি পৌঁছে গেছি। আর একটা খুবই মজার ব্যাপার হচ্ছে, আমাদের আথিরাপল্লির হোটেলটা ফরেস্ট এরিয়াতে। আমাদের ড্রাইভার দাদা প্রচন্ড টেনশন করছে, কারণ দেখতেই পারছো অন্ধকার রাস্তা আর জঙ্গলের মধ্যে রাতের বেলা গাড়ি চালানো সেফ না, যখন তখন নাকি হাতি চলে আসে আর অনেক অ্যাক্সিডেন্টসও হয়। আমরা জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এখন অব্দি কোনো হাতি আমার চোখে পড়েনি। আমি ভীষণই এক্সাইটেড। ওই দেখো সাইন দেওয়া আছে এলিফ্যান্টস এর। ফরেস্ট এরিয়াতে একটা জিনিস লক্ষ্য করলাম যে সব জায়গায় কিন্তু রেড লাইটস জ্বলছে, মানে বাল্বগুলো লাল, নট আর ইউজুয়াল বাল্বস। কেন এরকম রেড লাইটস তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও। আজকের রাতে স্টে হোটেল হাইডেল প্যালেসে চলে এসেছি। ফরেস্টের মধ্যে আমাদের হোটেলটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। আমাদের হোটেলের ঠিক সামনে এখানে নাকি হাতি এসেছিল, একটু আগে মিস হয়ে গেল, বাট এখন সবাই এসছে হাতিটাকে খুঁজতে। হ্যালো, আরে বাবা, কত ছোট তুমি। তো চলো আগে রুমে চেক ইন করি, তারপর তোমাদেরকে রুম ট্যুর দেবো। আমাদের হোটেলটাতে লিফট নেই, এটা একটা বাজে জিনিস। এই যে রুম খুবই ছোট আর বেসিক রুম, জঙ্গলের মধ্যে, তাই এমন কিছু মানে লাক্সারি কিছু নেই, কিন্তু খুবই পরিষ্কার। আর অ্যাটাচড ব্যালকনিও আছে, কমপ্লিমেন্টারি চা কফিও দিয়েছে। আমরা হোটেলে চেক ইন করার সাথে সাথে ডিনার অর্ডার করে দিয়েছি। এই দেখো কি কি নিয়েছি, প্রচুর খাবার আছে, চিকেন স্টু, চিকেন চাউমিন, যে যা পেরেছি অর্ডার করেছি। একদম এই যে আমাদের হোটেল, আর এই যে জঙ্গল, আর জঙ্গলে কিউট এলিফ্যান্ট। ডিনার করে শুতেই যাচ্ছিলাম, এরই মধ্যে আমাদের ড্রাইভার দাদা কল করে বললেন যে দুটো হাতি দেখা দিয়েছে। তো ওই দেখে ছুটে গেলাম, আর আমার জঙ্গলে হাতি দেখার ইচ্ছাটা ফাইনালি পূরণ হলো। বৃষ্টির আওয়াজ পেয়ে বাইরে ব্যালকনিতে দেখলাম, ওহো কি সুন্দর ওয়েদার, এই তো চাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা যাচ্ছি মুন্নারে, and kalke roader scenic beauty is going to be amazing, so keep watching. Bye.